নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 প্রত্যেকেই অপেক্ষা করছো যে এনটিপিসি রিগার্ডিং ইনফরমেশন। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পেতে চলেছো এনটিপিসি রিগার্ডিং, যেখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, অর্থাৎ অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে সিলেকশন প্রসেস থেকে শুরু করে কাট অফ থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু কমপ্লিট ভিডিও একটা হতে চলেছে, কারণ এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর অন্য কোনো এনটিপিসি রিগার্ডিং ভিডিও দেখার কিন্তু প্রয়োজন হবে না, এইটুখানি আমি কনফার্মভাবে বলতে পারি। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের টোটাল শূন্যপদ 38,460টি মতো তোমাদের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এখানে তোমাদের 35,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকবে, কারণ আমি কনফার্মভাবে এটা কিন্তু বলতে পারি যে 35,000 প্লাস শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর একটাই কারণ তোমরা জানো গ্রুপ ডির জন্য যে শূন্যপদ, যেটা অফিসিয়ালিভাবে তোমাদের বিভিন্ন নিউজ পেপারে যেটা জানানো হয়েছে, 1 লাখ মতো শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যদি গ্রুপ ডির জন্য 1 লাখ শূন্যপদের যদি নিয়োগ বিজ্ঞপ্তি 5 বছর পর যদি প্রকাশিত করতে পারে, তাহলে এনটিপিসিতে তো একটা পোস্ট নয়, এনটিপিসির আন্ডারে কিন্তু অনেকগুলো পোস্ট আছে। তো সেখানে কিন্তু 35,000 প্লাস মানে 38,000 মতো তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তির প্রকাশিত হওয়া কিন্তু আশ্চর্য কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী কী আছে সেগুলো আবার দেখে নিই। তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 33 বছর। তোমরা দেখতে পাচ্ছ এই 18 থেকে 33 বছর হচ্ছে যেটা 12 স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো সেগুলোতে, এবং 18 থেকে 36 বছর হচ্ছে যারা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের যারা পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 36 বছর। এখানেও কিন্তু যারা SC ST আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি যারা আছো তারা কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে, এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে? CBT 1 হবে, তারপরে তোমরা CBT 2তে যাবে, তারপরে তোমাদের ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এর মাঝখানে মানে CBT 2 এবং ডিভির মাঝখানে কিন্তু তোমাদের কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের টাইপিং থাকবে, আরও ডিটেলস আমি তোমাদের বলছি। টাইপিং থাকবে, আবার কিছু পোস্টের জন্য তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট থাকবে। ঠিক আছে, ঠিক আছে, কোন কোন পোস্টের থাকবে সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো তোমাদের ওয়েবসাইট হচ্ছে indianrailways.government.in। এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু জোন সিলেক্ট করে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার গ্র্যাজুয়েট যেসব পোস্টগুলো আছে, তো এই আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কোন কোন পোস্ট আছে সেগুলো বলবো। তো এই আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের জন্য তোমাদের এখানে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 30 বছর। এই 18 থেকে 30 বছর কিন্তু 3 বছর তোমাদের কোভিডের জন্য, এখানে দেখতে পাচ্ছ কোভিডের জন্য 3 বছর কিন্তু ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা শুধুমাত্র 2024এই এই ফেসিলিটিটা পাবে। 2025 থেকে কিন্তু তোমরা আর এই 3 বছর রিল্যাক্সেশন তোমরা দেখতে পাবে না, তখন কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরই কিন্তু এজ হয়ে যাবে। এটা আমি ইউআর ক্যান্ডিডেটদের জন্য বলছি। ঠিক আছে, তো এবার আমরা 2024-এ দেখে নিই যে এজ লিমিট কি থাকছে। আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট 2024-এর এজ লিমিট। তো দেখো, ইউআরের জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর, ওবিসির জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 36 বছর, এবং SC STদের জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 38 বছর। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। তো পরবর্তী হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পোস্ট। তো গ্র্যাজুয়েটের যে লেভেলের যেসব পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু 18 থেকে 33 বছর, এটা কিন্তু তোমাদের 2019-এর পর্যন্ত কিন্তু এটা ছিল, তবে 2024-এ কিন্তু তোমাদের কোভিডের জন্য 3 বছর রিল্যাক্সেশন। তো এখানে তোমাদের বয়স ইউআরের জন্য দেখতে পাচ্ছ 18 থেকে 36 বছর হয়ে যাবে, এবং ওবিসির জন্য 18 থেকে 39 বছর হয়ে যাবে, এবং
এসসি এসটিদের জন্য 18 থেকে 41 বছর হয়ে যাবে। এটা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। কী এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন যেটা আবেদন তোমরা তাহলে করতে পারবে? তো দেখো, তোমার যদি 50% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে, যদি তোমাদের 12 স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো, সেই 12 স্ট্যান্ডার্ডের পোস্টে আবেদন করতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিকে 50% তোমার নাম্বার থাকতে হবে। এই 50% নাম্বার কাদের প্রয়োজন? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং তুমি যদি এসসি এসটি হও, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান হও, তোমার 50%-এর নাম্বারে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নেই, অর্থাৎ 50% নাম্বার না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো, এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট, এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েট পোস্ট। এবং তোমরা দেখো পোস্টগুলো দেওয়া আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে হচ্ছে সিনিয়র টাইম কিপার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই সব পোস্টগুলো কিন্তু তোমাদের সবই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা যদি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি, আমাকে কি যে কোনো একটা পোস্টেই আবেদন করতে হবে, না আমি একাধিক পোস্টে আবেদন করতে পারি? দেখো, তুমি যদি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ঠিক আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার যে পোস্টগুলো আমি সেগুলোও বলছি, সেই পোস্টেও আবেদন করতে পারবে। আবার প্লাস তুমি গ্র্যাজুয়েট যোগ্যতার মানে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই পোস্টেও তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পাশের পোস্টগুলোতেই আবেদন করতে পারবে শুধুমাত্র, এটা তো সিম্পলি তোমরা জানোই। তো এবার দেখো, পাশাপাশি তোমরা প্রফিসিয়েন্সি দেখতে পাচ্ছ। এখানে প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কি, যে পোস্টগুলোতে তোমরা টাইপিস্ট দেখতে পাচ্ছ, এই যে টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে। এখানে তোমাদের ইংলিশে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাদের টাইপ করতে হবে, আর হিন্দিতে টাইপ করলে সেখানে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, ঠিক আছে। এটা যে কোনো একটা, নয় তুমি ইংলিশে টাইপ করতে পারো, না হলে তুমি হিন্দিতে টাইপ করতে পারো। কম্পিউটারে কোনো সার্টিফিকেট কিন্তু প্রয়োজন নেই, এই জায়গাটা তোমরা ক্লিয়ার করে দিলাম যে কম্পিউটারের সার্টিফিকেট ছাড়াও কিন্তু আবেদন করতে পারবে। যদি থাকে তোমরা সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, যদি অপশান তোমরা পাও, ঠিক আছে, আপলোডে। তো এই হলো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, ঠিক আছে। তো চলো পরবর্তী যে পোস্টগুলো সেগুলোতে দেখে নিই। এগুলো হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। তো এই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যেমন হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, 12 স্ট্যান্ডার্ড এবং এখানে 50% তোমাদের নাম্বার থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার। তো এখানে দেখো তোমাদের এই যে টাইপিস্ট পোস্ট, এই টাইপিস্ট পোস্ট এবং জুনিয়র টাইম কিপার, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু হবে। এবং উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। এটা কিন্তু তোমাদের ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের উচ্চ মাধ্যমিকে 50% থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। শুধু ছাড় কাদের আছে? এসসিদের আছে, এসটিদের আছে, আর হচ্ছে পিডাব্লিউবিডিদের আছে, এবং হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের আছে। ওকে, তো এইগুলো তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তোমাদের বেতন কত টাকা। তো এখানে আন্ডার গ্র্যাজুয়েটের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু গ্র্যাজুয়েশন যে পোস্টের তুলনায় স্বভাবতই তোমরা জানো যে গ্র্যাজুয়েশন পোস্টগুলোতে বেতন বেশি থাকে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলো লেভেল অনুযায়ী বেতন কম থাকে। তো এখানে তোমাদের দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 19,900 টাকা, এটা কিন্তু ইনিশিয়াল, এটার সঙ্গে কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে অ্যালাউন্স যুক্ত হয়ে এটা কিন্তু তোমাদের 24 থেকে 25,000 টাকা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা ইনিশিয়ালিভাবে বলছে এবং সঙ্গে কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে,
ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 19,900 টাকা। তারপরে জুনিয়র টাইম কিপারের জন্য তোমরা দেখতে পাচ্ছ, এবং ট্রেন্স ক্লার্ক এগুলোর জন্য তোমাদের এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য 21,700 টাকা মতো থাকছে ইনিশিয়াল বেতন, এবং সঙ্গে কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে এটা কিন্তু তোমাদের এই 26,000 টাকা মতো তোমাদের বেতন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আমি বলছি। ঠিক আছে, আর এই যে পোস্টগুলো যেগুলো দেখছো 19,900 টাকা, এখানে তোমাদের বেতন প্রায় তোমাদের 24,000 টাকা মতো তোমাদের বেতন হয়ে যাবে অ্যালাউন্স যুক্ত হয়ে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আমরা পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সেখানে 25,000 টাকা মতো ইনিশিয়াল যেটা। তারপরে হচ্ছে গুডস গার্ড 29,200 টাকা। তারপরে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে সিনিয়র টাইম কিপার, এবং সবথেকে ভালো বেতন যেটা আছে সেটা হচ্ছে লেভেল 6 অনুযায়ী, কারণ এইগুলো হচ্ছে লেভেল 6-এর পোস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে লেভেল 6-এর পোস্ট, তার জন্য এর বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। এটা কিন্তু ইনিশিয়াল 35,400 টাকা, এখানেও কিন্তু 35,400 টাকা। অ্যালাউন্স যদি যুক্ত হয় এখানে তোমাদের মোটামুটি বেতন কিন্তু 41,000 টাকা মতো তোমাদের বেতন কিন্তু হয়ে যাবে। 41,000 টাকা মতো বেতন হয়ে যাবে, কারণ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে পড়ছে। আর এই যে পোস্টগুলো তোমরা দেখছো না, এই পোস্টগুলো কিন্তু সবই লেভেল 5-এর মধ্যে পড়ছে। লেভেল 5-এর মধ্যে এই এতগুলো পোস্ট কিন্তু এই লেভেল 5-এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার চলো আমরা পরবর্তী আমরা দেখে নিই এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটিস এবং ইবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 250 টাকা মতো তাদের আবেদন মূল্য কিন্তু লাগছে। এবং মাথায় রাখবে যে এই 250 টাকাটাই কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে পরীক্ষার 1 থেকে 2 মাস পরে। আর জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, তারা কিন্তু 500 টাকা আবেদন মূল্য দেবে, তারা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে, তারা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস, জায়গাটা ভালো করে বোঝো, এরপরে আমি মেডিকেলটাও দেখাবো। তো সিলেকশন প্রসেসের জন্য কি কি থাকবে, তো প্রথমে তোমাদের CBT 1 হবে, যেটা গুরুত্বপূর্ণ। CBT 1 যদি ভালো পারফর্ম করো তাহলেই কিন্তু তোমাদের বোঝা যাবে যে তুমি CBT 2 এর জন্য কতটা তোমরা কি বলবো প্রস্তুত আছো। কারণ CBT 1 কমপ্লিট হওয়ার পরে ভালো করে ব্যাপারটা দেখো, CBT 1 কমপ্লিট হওয়ার পরে তোমরা 2 মাস সময় পাবে, খুব বেশি ম্যাক্সিমাম তোমরা 2 মাস সময় পাবে, তারপরেই তোমাদের কিন্তু CBT 2 কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে, এবং অলরেডি অনেকেই শুরু করেও দিয়েছো। এরপরে তোমাদের CBT 2 এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের যাদের টাইপিং টেস্টের যে পোস্টগুলো আছে সেখানে টাইপিং টেস্ট হবে, যেখানে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট আছে সেখানে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো তোমাদের যে প্যাটার্ন, এক্সাম প্যাটার্নটা ভালো করে দেখো। CBT 1-এর জন্য যেটা থাকছে সেটা ম্যাথামেটিক্স 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 কোশ্চেন 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কস। 1 ঘন্টা তোমরা 30 মিনিট সময় পাচ্ছ। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি জানি একটা প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমরা বাংলা পাবে। ঠিক আছে, আর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমরা ইংলিশ পাবে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, যে ল্যাঙ্গুয়েজে এতদিন ধরে তোমরা পড়াশোনা করেছো বা প্র্যাকটিস করেছো, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা চুজ করবে। ঠিক আছে, আবেদন করার সময়। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে সিলেবাসের সেকশন যেটা বলা আছে, যেটা ম্যাথামেটিক্স যেগুলো তোমাদের বলে দিলাম 30 কোশ্চেন 30 মার্কস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স 30 কোশ্চেন 30 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেসে যেখানে তোমাদের কিন্তু যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 6 মান্থের, আমি লিখে দিচ্ছি 6 মান্থের প্রিপারেশন রিলেটেড আলাদা ভিডিও আসবে, আমি বলেছি যখন ঠিক আমি দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি করে রাখো তাহলে কিন্তু যথেষ্ট, এর বাইরে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। মেন কমান্ড যেটাকে করো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, আমি স্টার দিয়ে রাখছি, ম্যাথামেটিক্স আর জিআই যদি তোমার কমান্ডে থাকে, যদি তোমার আয়ত্তের মধ্যে থাকে, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সে যত ভালোই তোমরা প্রস্তুতি রাখো না কেন, কমন পাওয়াটা সম্পূর্ণ কিন্তু ভাগ্যের ওপর ডিপেন্ড করছে, পরিষ্কার কথা।
ঠিক আছে, কিন্তু যেটা তোমাদের হাতে আছে সেটা হচ্ছে এই ম্যাথামেটিক্স এবং জিআই, এই দুটোকে যদি তোমরা ঠিকমতো কমান্ডে যদি রাখতে পারো, নিজের আওতার মধ্যে যদি রাখতে পারো প্র্যাকটিস করে করে, তাহলে কিন্তু সিবিটি 1 তোমরা কোয়ালিফাই হয়ে যেতে পারবে, যে কাটাফি থাকুক না কেন, আমি এটা কনফার্মভাবে বলতে পারি। 1 ঘন্টা 30 মিনিট এখানে সময় পাবে। আচ্ছা, এবার দেখো তোমাদের সিবিটি 2 কিন্তু সিবিটি 2 কিন্তু তোমাদের এই যে ফাইনাল যে মেরিটটা তৈরি হবে, একটা কথা মনে রাখবে, ফাইনাল যে মেরিটটা তৈরি হবে সেটা কিন্তু সিবিটি 2 এর ভিত্তিতে। তার জন্য সিবিটি 2কে ভালো করতে গেলে সিবিটি 1কে আগে তোমাকে ভালো করতে হবে। জানি নাম্বার যুক্ত হবে না, কিছুই হবে না, কিন্তু এই সিবিটি 1টা কিন্তু মেন তোমাদের একটা প্রবেশদ্বার যাকে বলে, যেটার মাধ্যমে তোমরা এন্ট্রি নিলে সিবিটি 2 এর জন্য। তা সেই প্রবেশদ্বারেই যদি তোমার অনেক বাধা বা অনেক যদি আটকে পড়ো, তাহলে তো তোমরা প্রবেশই করতে পারলে না। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের এখানে যেটা সিলেবাসে যেটা বলা হয়েছে, ম্যাথামেটিক্সের 35 কোশ্চেন তোমাদের 35 মার্কস, রিজনিংয়ে 35 কোশ্চেন 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে হচ্ছে 50 কোশ্চেন 50 মার্কস। তো এখানে কিন্তু 1 ঘন্টা তোমরা 30 মিনিট সময় পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে, এবং এখানেও তোমরা ল্যাঙ্গুয়েজ বাংলা পাবে। তো এবার দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স 35 কোশ্চেন 35 মার্কসের, রিজনিংয়ে থাকছে 35 কোশ্চেন 35 মার্কস, এবং তোমাদের যেটা থাকছে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেসে 50 কোশ্চেন 50 মার্কসের, এখানে 120 কোশ্চেন 120 মার্কসের, অর্থাৎ বুঝতে পারছো নাম্বার অফ কোশ্চেন কিন্তু বেড়ে গেল, কিন্তু সিলেবাস বলতে গেলে কিন্তু একই থাকছে, এবং সময়ও কিন্তু একই থাকছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত ভালো প্র্যাকটিস করতে পারবে তাহলেই কিন্তু তোমরা সিবিটি 2টা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, নাহলে সিবিটি 2তে আটকে গেলে তাহলে আর কিছু করার থাকবে না, তোমরা এখানে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু তোমরা চান্স আর পেলে না। ঠিক আছে, তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে তোমরা যখন সিবিটি 1 কমপ্লিট করলে, সিবিটি 2 কমপ্লিট করলে, তারপরে তোমরা চলে যাবে সিবিএটিতে। ঠিক আছে, এই সিবিএটি কিন্তু সব পোস্টের নেই, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, কিছু যেগুলো টাইপিং পোস্ট আছে সেখানে হবে। ঠিক আছে, এবং এখানে বলাও আছে, দেখো সিবিএটি মানে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে, এই দুটি পোস্টের জন্য কিন্তু তোমাদের সিবিএটি হবে, অ্যাপটিটিউড টেস্ট হবে। আচ্ছা, টাইপিং টেস্ট হবে কোন কোন পোস্টের জন্য, দেখো জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে সিনিয়র টাইম কিপার। এবার আমি তোমাদের বলে রাখি, জুনিয়র টাইম কিপার মানে 12 স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো সেগুলোও কিন্তু তোমাদের সেখানেও এইরকম সেমই আছে, কিন্তু জুনিয়র লেভেল। ঠিক আছে, তো সেই সব পোস্টগুলোতেও কিন্তু তোমাদের এই যে টাইপিং টেস্টগুলো কিন্তু হবে। ঠিক আছে, এবং জুনিয়র ক্লার্ক আছে তোমাদের, সেই জুনিয়র ক্লার্ক পোস্টেও কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। ওকে, আচ্ছা, তো এবার দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার মেডিকেল স্ট্যান্ডার্ডটা ভালো করে বুঝে নাও। মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো এখানে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন, B2 ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। আচ্ছা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এবার দেখে নাও যে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কি থাকতে হবে। তো দেখি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো 6/9/6/12, মানে একটি চোখে 6/9 আর একটি চোখে 6/12, উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে 6/9/6/12 দৃষ্টিশক্তি তোমার থাকতেই হবে। পাওয়ার অফ লেন্স মানে চোখের যে চশমার যে পাওয়ারটা, এটা 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে কিন্তু চলবে না। ঠিক আছে, এবং 0.6 নিয়ার ভিশন, সেটাও কিন্তু উইথ অর উইদাউট গ্লাস। এবার যেটা বলা হচ্ছে, মাস্ট পাস টেস্ট, ফিল্ড ভিশন টেস্ট এবং বাইনেকুলার ভিশন টেস্ট কিন্তু তোমাকে পাস করতেই হবে। এবার ফিল্ড ভিশন বাইনেকুলার ভিশনে কি থাকে সেই ব্যাপারে তোমাদের একটা ডিটেলস কিন্তু আমি আলাদা করে ভিডিও দেবো, সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড ভিডিও। ঠিক আছে, সেটা তোমরা পাবে, অবশ্যই আমি দেবো, যখন বলেছি নিশ্চয়ই দেবো। ঠিক আছে, তো এটা B2 ক্যাটাগরির জন্য এই হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী দেখে নিই স্টেশন মাস্টার। দেখো স্টেশন মাস্টারের জন্য তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, গুডস গার্ডের জন্য তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড,
তারপরে হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এগুলো হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার দেখে নিই A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী আছে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে 6/9 অর্থাৎ একটি চোখে 6/9 আর একটি চোখেও তোমার 6/9 দৃষ্টিশক্তি থাকতে হবে এবং উইথ অর উইদাউট গ্লাস, চোখে চশমা পরে অথবা না পরে। এখানে ফগিং টেস্ট থেকে কিন্তু তোমাদের মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ ফগিং টেস্ট হবে না। সব থেকে টাফ টেস্ট কিন্তু এই ফগিং টেস্টটা। তারপরে হচ্ছে তোমাদের 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে বলছে কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট এবং মায়োপিক ভিশন টেস্ট। এই টেস্টগুলো কিন্তু তোমাদের হবে। এই টেস্টগুলোতে তোমাকে কিন্তু পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলোর জন্য তোমরা পাস করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা, পরবর্তী দেখে নিই কী পোস্টগুলো আছে। C2 ক্যাটাগরি দেখো, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাতে C2 ক্যাটাগরি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি। তারপরে সিনিয়র টাইম কিপার C2 ক্যাটাগরি। তারপরে দেখো তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি, অর্থাৎ যেগুলো টাইপিস্ট পোস্ট আছে দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট C2 ক্যাটাগরি এবং জুনিয়র টাইম কিপার এগুলোও কিন্তু C2 ক্যাটাগরি। এই C2 ক্যাটাগরি পোস্টগুলো যাদের যাদের চোখের সমস্যা আছে, যারা বুঝছো যে আমাদের চোখের তো এমনিতেই খুব হাই পাওয়ারের চশমা পরি, আমরা মনে হয় রেলের জন্য কোনো রকমভাবেই কোনো জায়গায় সিলেক্ট হতে পারবো না, তাদের জন্য সুযোগটা এটাই যে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে পোস্টগুলোকে তোমরা প্রথমের সারিতে রাখবে। যখন তোমরা প্রেফারেন্স সাজাবে না, কোন পোস্টগুলোকে আগে রাখবে পরে রাখবে, সেগুলো যাদের চোখের সমস্যা আছে তারা C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলোকে সামনের দিকে রাখবে, মানে ওপরের দিকে রাখবে। কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু ক্লারিক্যাল বেস যেসব পোস্টগুলো সেগুলোকে আমি বলছি। এবার দেখো এখানে দেখো 6/12/6/18, ঠিক আছে। এবং এখানে দেখো কিছু পরিবর্তন কিন্তু আছে, যেটা হয়েছে যে একটি চোখে তোমার যদি 6/18 থাকে আর একটি চোখে যদি দৃষ্টিশক্তি তোমার নীল থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা C1 ক্যাটাগরি নয়, C2 ক্যাটাগরি ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে 0.6 উইথ অর উইদাউট গ্লাস এবং তোমাদের ক্লোজ ওয়ার্ক যেটা রিকোয়ার্ড আছে। অর্থাৎ বুঝতে পারছো এই C2 ক্যাটাগরি সব থেকে কিন্তু সহজ মেডিকেল মানে স্ট্যান্ডার্ড, কিন্তু সব থেকে সহজ মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানে যদি তোমার কোনো চোখের সমস্যা থাকে তাহলে আমি বলবো C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলোতে আবেদন করো, এবং এই পোস্টগুলোতে আবেদন করলে তোমার যদি সিলেকশন হয় তোমার মেডিকেলের ভয়টা কিন্তু থাকবে না। ওকে, আচ্ছা, তো এবার দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস কবে নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। জুলাই 2024, অর্থাৎ এই মাসেই তোমাদের কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে। এই গোটা মাস কিন্তু পড়ে রয়েছে। যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে অবশ্যই তো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা ইনফরমেশন নিশ্চয়ই পেয়ে যাবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খেয়াল রাখবে, কারণ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা বিভিন্ন যেসব শর্ট নোটিস থেকে শুরু করে বিভিন্ন কিন্তু তোমরা ইনফরমেশান পাবে। তার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা এর ইনফরমেশান কালেক্ট করতে পারবে। কিন্তু তোমাদের জুলাই মাসেই কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ এই মাসটা পুরোটাই আছে, যখন তোমাদের খুশি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আমি একটা কথা বলবো, এখানে প্রথমে যে নোটিশটা তোমাদের প্রকাশিত হবে সেটা কিন্তু একটা শর্ট নোটিশ তোমাদের আসবে। শর্ট নোটিশটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে, প্রথমে তোমরা জানো এমপ্লয়মেন্ট নিউজে তোমাদের নোটিশ প্রকাশিত হয়, ঠিক আছে। এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার আছে সেই এমপ্লয়মেন্ট নিউজ যেটা গেজেটেড নিউজ পেপার, এই গেজেটেড নিউজ পেপারে কিন্তু প্রথমে একটা শর্ট নোটিশ তোমাদের আসবে। তার 15 দিন কি 20 দিন পরে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পাবে, ঠিক আছে, ফুল নোটিফিকেশান দেখতে পাবে। ওকে, তো অ্যাপ্লাই প্রসেসও তোমাদের শুরু হয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। তোমাদের সেই অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে একদম স্টেপ বাই স্টেপ। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।